রাইমা দরজা খুলতে জটকা খেলো, এতটাই জটকা তার হাতে রাখা বই জগ নিচে পড়ে গেল। ভাগ্যিস প্লাস্টিকে, তা না হলে খবরই ছিল। সে তড়িঘড়ি করে উঠাতে গেল, সেখানেও বিপত্তি ঘটে গেল। তড়িঘড়িতে নিচু হওয়াতে তার গলা থেকে ওড়না পড়ে গেল। সে হতভম্ব। সে বই ধরবে, জগ উঠাবে, না ওড়না ধরবে, না নিচু হওয়াতে যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে তা সামলে দেবে। সে আর ভাবল না। সব জাহান্নামে যাক, সে সব রেখে দিল এক বউ দৌড়। ইস, কি লজ্জা, কি লজ্জা! তার সাথেই কেন এমন হয়? সে তো বড় সে তো ভাই আপন মনে পড়ছিল। চুলায় রান্না, কলিং বেলের শব্দে মা ভেবেছিল দুধওয়ালা। এই সময় ভর দুপুরে তাদের বাসায় একমাত্র সেই তো আসে। তাই মা চেঁচিয়ে বলল দুধ রাখতে। সেও তার ডান বামে তাকায়নি, টেবিল থেকে জগ নিয়ে ডিরেক্ট দরজা খুলে ফেলেছে। ইস, কেন যে না দেখে খুলেছে! ফায়াজ ঢোক গেল। সে নিজেও হতভম্ব। সে নিচু হয়ে বই জগ ওড়না তুলল। ওড়না তুলতে গিয়ে তার হাত কাঁপতে লাগলো। সে মনে মনে নিজে শাসালো। বোন লাগে তোর, বোন ছোট মানুষ, হঠাৎ দেখে আটকে গেছে। অবশ্যই, কেন যে এত আটকে উঠে ফায়াজ নিজেও জানে না। এই মেয়ে বলতে গেলে তার সামনে আসে না। ভুলক্রমে পড়ে গেলেও এইরকম আচরণ, সমস্যাটা কোথায়? সে নিজে খুব শান্তশিষ্ট ভদ্র টাইপ ছেলে। উঁচু গলায় কখনো কারোর সাথে কথা বলছে বলে মনে পড়ে না। কাজের মহলে সে মাই ডিয়ার টাইপ। যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায় সবাই আগে থেকে জানাবে। তবে এই মেয়ে ভিন্ন। এমন না ছোটবেলা থেকে আগে তো ভালোই ছিল। দেখা সাক্ষাৎ, কথা কম হলে অন্তত স্বাভাবিক আচরণ করতো। কিন্তু গত 1 বছর এমন আচরণ করছে কেন কে জানে। সে আর ভাবলো না। বই ওড়না সোফায় রাখলো। কাজিন নিয়ে যত কম ভাবা যায় তত ভালো। সে ভেতরে এসে চাচাকে ডাকলো, কাজ আছে তোর? এইসব হাবিজাবি জিনিস নিয়ে চিন্তা করে সময় নষ্টের মানে হয় না। তার মানে তার মনে হলো তার মনে না হলো রাইমা নিজের রুমে এসে কেঁদে ফেলল। আয়নার সামনে এসে বেশ কয়েকবার উঁচু নিচু হলো। কতটুকু চিচিং পাক হয়েছে কে জানে। আল্লাহ, মাটি ভাগ করে আমি ঢুকে যাই। এই লজ্জাকে কোথায় রাখবো? এমনিতে অকাজ করে রেখেছে, তার মধ্যে আবার এইসব। দূর বলেই সে মোবাইল নিল। গ্রুপে ঢুকে উড়াদুরা গালিগালাজ টাইপ করতে লাগলো। এই শয়তানগুলোর জন্যই তো সে ফেসেছে। এখন না আছে শান্তি, না আছে স্বস্তি। ফায়াজ ভাই আর চাচার ছেলে একই এলাকায় ছোট থেকে বেড়ে ওঠা। এই তো তাদের বাড়ি পরে বাড়ি। খুবই ভদ্র নম্র টাইপ ছেলে। গোষ্ঠীর যে কোনো বিপদে আপদে সবার আগে সেই ঝাঁপিয়ে পড়ে। এই ভালো মনের মানুষটাকে সে খুবই সম্মান করে। কিন্তু গিট্টু লাগিয়ে ফেলেছে তার সমবয়সী কাজিনরা। তাদের সবারই একটা কথা, স্পেশাল সিক্রেট গ্রুপ আছে। সেখানে তারা নানান রকম দুষ্টামি গেম টেম খেলে। সেদিনও খেলছিল। সেদিন ছিল তার জীবনের সবচেয়ে বড় কুফা-মার্কা দিন। যাই করেছে হেরেছে। আর এই গ্রুপের রুলস হলো, যে হারবে সবাই মিলে তার জন্য একটা শাস্তি ঠিক করবে। আর তার শাস্তি হয়েছিল একটা নাম্বার। এই নাম্বারের মালিক ছেলে হোক বা মেয়ে হোক ফ্রেমে ফেলতে হবে। আর না হলে সবাইকে স্পেশাল ট্রিট। প্রথমে সে রাজি হয়নি। কে কিন্তু রাজি না হয়ে উপায় কি? এতগুলা বেড়ালকে খাওয়াতে গেলে সে ফকির হয়ে যাবে। তাই আল্লাহ করে প্রথমেই এই পথে নেমে পড়ল। কে জানবে, কাম খতম, নাম্বার হজম। ফায়াজ ভাই ব্যবসায়ী মানুষ, তার 2-3টা নাম্বার আছে। শয়তানগুলো যে তার মধ্য থেকে অচেনাটাই তাকে দিয়েছে সে কল্পনাও করেনি। ফায়াজ ভাই জেন্টলম্যান টাইপ ছেলে, কোনো বদ দোষ নাই। তার জন্য টুকটাক মেয়ে টাকা হচ্ছে। আমারও তাদের দাঁতে মেজে রোস্ট খাওয়ার প্রস্তুতি নিচ্ছি। ব্যাস, পছন্দ হলেই বিয়ে। তাই এরকম কিছুতেই সে গলবে না। এখানে আমার হার নিশ্চিত, এবং তাদের ট্রিটও। তাই তারা নিশ্চিন্তে নাম্বারটা দিয়েছিল। কিন্তু সেও তো রাইমা। কাজের ক্ষেত্রে তার ব্রেন কাজ না করলেও অকাজের ক্ষেত্রে দৌড়ে চলে। তাই এই ফায়াজ ভাইয়ের নাম্বার না জানলেও এটা ঠিক জানতো, সোজা কারো নাম্বার এরা দেবে না। তাই ডিরেক্ট ফোন না দিয়ে সে গেল একটু ভিন্ন রাস্তায়। 1000 টাকা ফ্ল্যাক্সি লোড করে ফেললো। তারপর চুপ। এখন আল্লাহ ভরসা। ট্রিটের টাকা বাঁচাতে এখন না তার 1000 টাকাই চলে যায়। সে আল্লাহ করতে লাগলো। মনে মনে বলল, আল্লাহ আমায় বাঁচাও, চালাও, বাঁচাও। তারপরে সে অকাঙ্ক্ষিত ফোনটা আসলো। নারী জাল বিছাবে, সে জালে পুরুষ ফাঁসবে না তা কী করে হয়? কত বড় বড় যোগী তপস্বী তপস্যা ভঙ্গ করে ফেলে এই নারী। এছাড়া আর কোনো ছাতার মাথা? রাইমা রিসিভ করে লজ্জিত মাখা কণ্ঠে বলল, ইটস ওকে, আমারই ভুল, আমার ভুলের জন্য হয়েছে। আপনার কষ্ট করে ফেরত দিতে হবে না। ফায়াজ ভাই তো ফায়াজ ভাই, আমাদের গোষ্ঠীর মানবতার ফেরিওয়ালা। অন্যের ভুলের টাকা সে হজম করবে, এটা হয়? সে ব্যস্ত হয়ে গেল ফিরিয়ে দেওয়ার জন্য। তার এই ব্যস্ততারই রাইমা সুযোগ নিল। প্রথমে টুকটাক কথা, হাই হ্যালোটাই ব্যাস, সেখান থেকেই শুরু। আস্তে আস্তে দিনে, তারপরে রাতে। সময়ে অসময়ে অসংখ্য মেসেজ আদান প্রদান হতে লাগলো।
না প্রেম না। রাইমা বোকা হতে পারে, তবে এটা ঠিক জানে সেদে কোনো ইঙ্গিত দেওয়া যাবে না। সে তো শুধু টুকটাক কথা এইটুকুই বুঝিয়েছে, আমরা ভালো বন্ধু হতে পারি। ফায়াজ ভাইও সেটাই বুঝেছে, তাই সে কথা বলছে নিন্দে দেয়। দুজনের মধ্যে যখন ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেল, তখনই তো লাগলো আসল গ্যাঞ্জাম। তাদের এক কাজিনের বিয়ে, গায়ে হলুদের ড্রেস করছিল নীর। বিয়ের আনন্দের মাঝে মেসেজ টুকটাক কথা হচ্ছিল, সেই কথার মাঝে জানতে পারলো সেও বিয়েতে। রাইমা মাথায় কামায়নি, শীতের সিজন মানেই তো বিয়ের সিজন, মিলে যাওয়ার ব্যাপার না। মাথা তো কামালো তখন যখন জানতে পারলো তাদের ড্রেস কোড নীল। তার কলেজা খাবলে উঠলো, দুটো জিনিস মিলে যাওয়া আর যাই হোক কাকতালীয় হতে পারে না। তাদের কার নাম্বার দিয়েছে এরা? সে সাথে সাথে টাইপ করলো, আপনার যে কাজিনের বিয়ে সে ছেলে না মেয়ে? উত্তর এলো মেয়ে। সে কাঁপা কাঁপা হাতে আবার মেসেজ টাইপ করলো, নামটা জানতে পারি? ব্যাস, কাম খাতাম। ওপাশ থেকে যে নাম্বার এলো রাইমা দেখে সাথে সাথেই তার মাথায় হাত চলে গেল। সর্বনাশ! সে তার সাথে সাথে মোবাইল অফ করে সিম খুলে দৌড় সব কয়টায় ধরে এক সাইডে আনলো। এক প্রকার গলা চেপে ধরতেই তারা সাথে সাথে স্বীকার করলো। রাইমার নতুন শাড়ি নিয়ে মাটিতে পা ছড়িয়ে বসে পড়লো। আল্লাহ, এখন কি হবে যদি কোনোভাবে জানে? ফায়াজ ভাই তো ভালোই, তার নিজের বাবা মা তাকে ছিঁড়ে ফালা করে ফেলবে। তাদের গোষ্ঠীতে কাজিন টাজিনের মধ্যে বিয়ে তো দূরের কথা, প্রেম ট্রেমও কেউ করেনি। এটা সবার অপছন্দ। তাদের এক কথা ভাই বোন মানে ভাই বোন, এখানে খালাতো মামাতো চালাতো বলে কোনো কথা নেই। সবাই তাকে মিলে সান্ত্বনা দিল, এমন কিছুই হয়নি, কথা তো বলেছিস, আর তাছাড়া কে বলবে? মুখ খুললে কি তারাও ফাঁসবে না? তাই চিল, কত আকাম করে মাটি চাপা হয়ে গেছে, এ আর কি। চিল ভাই চিল, তুই এ পর্যন্ত গিয়েছিস, তাতেই আমাদের জন্য অনেক। তুই জিতেছিস, আমরা সবাই মিলে এখন তোকে ট্রিট দেবো। রাইমা খুশিতে বাকবাকুম। তাই তোকে জানছে কে কে ট্রিট হজম করলো ভালোই হবে, কিন্তু ফায়াজ বাইকে করতে পারলো কই? সে যে বলে না চোরের মন পুলিশ, তারও সেই অবস্থা। ফায়াজ ভাইকে দেখলে তার কলিজা কাঁপতে থাকে, গলা শুকিয়ে যায়। মনে মনে এই বুঝি ধরা পড়লো। এই কথা কল্পনা করলো। কল্পনার মাঝে তার রূপ কেঁপে ওঠে। কীভাবে ফেস করবে সে? এমন না, আগে গলায় ভাবছিল, তবুও যত সম্ভব এড়িয়ে চলতে লাগলো। কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি, কিভাবে যেন দেখা হয়ে যায়, যেমন আজ হলো। এই দুঃখের রাইমা কেঁদে বালিশ বিছিয়ে ফেললো। নাকের পানি চোখের পানি দিয়ে খাট বালিশ টুইটুম্বর করলো। ফায়াজ ভাইয়ের ড্রয়িং রুম থেকে যতবারই কানে এলো ততবার দেয়ালে মাথা ঠুকলো। কেন তার সাথেই কেন? তারপর অবশেষে হাত পা ছড়িয়ে লম্বা ঘুম দিল। তার এই ছোট্ট জানে আবারও বেশি লোড নিতে পারে না। তার ঘুম ভাঙলো সন্ধ্যার পর ফোনের শব্দে। ফোন দিয়েছে সাইমা, সেও তাদের কাজিন। আর তার গল্পের মেন কালপ্রিট হলো এই ভাইয়ার ব্যক্তিগত নাম্বারটা এই দিয়েছিল। সে ফোন ধরলো না, মরতই, কিন্তু ফোনের ওপর ফোন দেখে থাকতেও পারলো না। শেষমেশ ধরতে সাইমা কাঁদো হয়ে বলল, বড় অকাম করে ফেলেছি বোন, প্লিজ হেল্প মি। রাইমা বিরক্ত মুখে উঠে বসলো। কি আবার নতুন করে করেছিস? সে খুবই বিরক্ত মুখে বলল, কি হয়েছে? আমি বিয়ে করে ফেলেছি রে। রাইমার প্রথমে খেয়াল করেনি এই মেয়ে সব সময় কোনো না কোনো আকাম করতেই থাকে, তাই স্বভাব মতো বলল ও। সাথে সাথে সে জটকা খেয়ে বলল, কি করেছিস? রাইমা হা হয়ে কিছুক্ষণ বসে রইল, তারপর গ্রুপে ঢুকে সবাইকে জানিয়ে কোনো রকম রেডি হলো। এবার অবশ্যই ভুল করলো না, দু সাইডে অন্যায় ইচ্ছে মতো ফিন মারলো। তারপর তার মাংস খুলে যাবে, তবুও না খুলবে ফিন, না পড়বে অন্যায়। ইচ্ছা মতো ফিন টিন মেরে সে বেরিয়ে এলো। এখন একমাত্র ভরসা ফায়াজ ভাই। লাজ লজ্জা সব এখন জাহান্নামে। তাকে কি আর আজ নতুন দেখছে? হাফ প্যান্ট ফুল প্যান্ট সব কিছুতেই দেখা শেষ। আজ না হয় আর একটু বেশি দেখেছে, তাই আর কি। সে ফায়াজ ভাইদের বাসায় এসে শুনলো সে বাসায় নেই। না থাকার কথা, এই বড় সন্ধ্যায় কোনো ছেলেই বাসায় থাকে? সে কি এখন কি করবে? ফোন তো সে মরে গেলেও দেবে না। যদি কণ্ঠ শুনে চেনে ফেলে? সে টেনশনে হাবুডুবু খেতে লাগলো। খেতে মাথায় বুদ্ধি এলো, মেসেজ করে, হারামি তো বিয়ে করে ফেলেছি, কি দরকার এখন এত তড়িঘড়ি করার? সে মেসেজে বিস্তারিত লিখে পাঠিয়ে দিল। এখন নিজেই সাইমার সাথে যোগাযোগ করে নেবে। সে নিশ্চিন্তে বাসার দিকে রওনা দিল। কিছু দূর যেতে ফায়াজ ভাইয়ের ফোন আসলো। তার কলিজা কেঁপে উঠলো। এখন কি করবে? আল্লাহ, কি করতে ফোন কেটে গেল। রাইমা হাঁপ ছাড়তে আবার বাঁচতে লাগলো। রাইমার কেঁদে দেওয়ার অবস্থা। সে অবস্থা ভেতর দাঁড়িয়ে দমিয়ে দাঁত চেপে ফোন রিসিভ করলো। কোথায় তুই? রাইমা ডোক গিলে আস্তে আস্তে বললো, বাসার সামনে, বলে চোখ বন্ধ করে ফেললো। ও পাশে নিশ্চুপ। রাইমা মনে মনে দোয়া ইউনুস পড়তে লাগলো। এই দোয়ার ইউনুস নবী মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। আল্লাহ তাকে এই সামান্য বিপদ থেকে রক্ষা করবে না? রাইমার দোয়া কবুল হলো কিনা বোঝা গেল না। তবে কিছুক্ষণ পর ফায়াজ শান্তভাবে শুধু বলল, সাইমাদের বাসায় যা, সুন্দর করে বুঝিয়ে বল, এদিকটা আমি দেখছি। রাইমা হাঁপ ছাড়লো। যাক বাবা,
বেঁচেছে। মনে মনে ঠিক করলো আজকে দুপুরে ঘটনা না বলা পর্যন্ত এর সামনে যাব না। উফ, একদম না, আর একদম না, একদম কাজ করলো না। পরের দিনই দেখা হলো সাইমাদের বাসায়। সাইমার শ্বশুর বাড়ি বাবা বাড়ি দুই পক্ষের মিটিং, আর এই মিটিংয়ের মধ্যমণি ফায়াজ ভাই। তার কথা, তার সুন্দরভাবে বোঝানো, সবকিছু সুন্দরভাবে সামাল দেওয়া সবসময় রাইমার ভেতরে অপরাধ বোধ আরও বাড়িয়ে দিল। ইস, কীভাবে করলো সে? আর কেউ না জানুক, সে তো জানে শেষের দিনের কথাগুলো গভীরতা কতটুকু ছিল। নিশ্চয়ই তাকে হাজারবার ফোন করে দিয়েছে, এছাড়া তো খোঁজার আর উপায় নেই। নামটাও বলেছিল মিথ্যা। আহারে বেচারা, কত রাতের ঘুম হারাম হয়েছে কে জানে। তার দুঃখের কথা চিন্তা করে রাইমা নিজেই দুঃখে চোখ ফুলিয়ে বসে রইল। মনে মনে আল্লাহকে বলল, এ ভালো মনে ভালো মানুষটার সাথে এই নোংরা গেমটা না খেললে হতো না। শয়তান যখন ওই শয়তানগুলোকে কুক করে দিচ্ছিল তখন তুমি কি করেছো? দু একটা ঠাটা কি এদের মাথায় ফেলতে পারলা না? এত এত ঠাটা রিজার্ভে রেখে হবেটা কি? যদি এরকম শয়তানের মাথায় দু একটা নাই ফেলতে পারো। রাইমার হাই হুতাশ মনে মনে চলতেই থাকলো। সে যদি একটু থেমে আশেপাশে নজর দিত তাহলে সে ঠিকই দেখতে পারতো এই কিছু সময়ের মাঝে তার ভালো মনের ভালো ফায়াজ ভাই তার দিকে কতবার তাকিয়েছে। রাইমা হতভম্ব হয়ে একবার বাবা একবার মায়ের দিকে তাকালো, তাকিয়ে বলল, কি বললে? আজকে সন্ধ্যায় তোকে দেখতে আসবে। কেন, কি হয়েছে আমার? ক্যান্সার ট্যান্সার নাকি? লাস্ট স্টেজ, সময় কম? সাবিয়া এসে মেয়ের মাথায় থাপ্পড় মারলো। মেরে বলল, এই ঢঙের জন্যই তাড়াতাড়ি বিয়ে করব। রাইমা মুখ ফুলালো, ফুলিয়ে বাবার দিকে তাকিয়ে বলল, এই একটা মাত্র মেয়ে এই পিঁপড়া দানার খাবার খায়, অন্তত অনার্সটা কমপ্লিট করতে দেবে? তা না, এখনই তাড়াচ্ছ? এত বোঝা আমি? রাইমার বাবা মুখ খোলার সময়ই পেল না। তার আগে সাবিয়া তেজের সাথে বলল, তো কি করব? সাইমান মতো নাক কাটার জন্য বসে বসে দেব, যত পড়ার ইচ্ছে বিয়ের পর করবে। এমনিতেও আইনস্টাইনের নাতি না তুমি। সাইমান সময় এখন গোষ্ঠীর সব মেয়ে শান্তি পাবে। রুনির জন্য নাকি খালামণি ছেলে দেখছে। তো কি করবে? সবগুলো তো তলায় তলায় রসুনের বোটা, কোনো না কোনো আকাম করে রেখেছে কে জানে। রাইমা ডোক গিলে আস্তে করে কেটে পড়লো। আকামের কথা উঠার দরকার নেই, তার চেয়ে ভালো বিয়ে করে ফেলা যাক। এ আর কেমন কি? এমনিতেও প্রেম টেম তাকে দিয়ে হচ্ছে না। বিয়ে করে অন্তত এই ডাকাতের বংশ থেকে রক্ষা পাওয়া যাবে। যাই করতে যাও দা বটি নিয়ে দৌড়ে আসে। সন্ধ্যায় রাইমা সুন্দর করে শাড়ি পরলো, সবুজ আর কালো মিশেলের শাড়ি। এই শাড়িটা তার বাবা দিয়েছিল তার জন্মদিনে। অবশ্যই বলতে গেলে দেয়নি, সেই নিয়েছে। তার জন্মদিনে রাত 12টায় সোজাই গিয়ে বাবাকে ঘুম থেকে টেনে বলেছে। হুমায়ুন আহমেদ কি বলেছে জানো? তার বাবা হতভম্ব, ঘুমও কাটেনি। হতভম্ব ভাবে বলল, হুমায়ুন আহমেদকে? রাইমা আকাশ থেকে পড়ার মতো করে বলেছে, তুমি এ কথা বলতে পারলে বাবা? আমাদের হুমায়ুন আহমেদ আমাদের গর্ব, আমাদের স্বর্ণ, আমাদের হয়েছে। থাম, কাহিনী কি সেটা বল। সে বলেছে মেয়ের প্রথম শাড়ি পায় তার বাবার কাছ থেকে, আর সেটাতে মেয়েদের কাছে হয় হীরার মতো দামি। তো আমার হিরে কই? এ কথা আবার কবে বললো? তাছাড়া তোর সব কাপড় চোপড় আমি ছাড়া কে বা দেয়? সে তো তোমার জেনে লাভ নেই বাবা। তাছাড়া কাপড় চোপড় আর হীরের মার্কা শাড়ি কি এক হলো? এটা হবে স্পেশাল। আমি তোমার নাতি পুতিদের কি বলবো? কোনো শাড়ি নিয়ে চোখের দুপোটা পানি ফেলবো? বাবা হাল ছেড়েছে, বলেছে মাফ কর, দেবো তোর স্পেশাল শাড়ি। এবং দিয়েছে। ও সকালে ঘুম থেকে উঠে এই শাড়ি সে মাথার কাছে পেয়েছে। ইসে দেখতে হবে না কার বাবা? শাড়িটা এনেছে হীরের মতো, তার পর্সা চিকন শরীরে একেবারে জলজল করছে। এই জলজল করা শরীর মন মুখ নিয়ে সে মেহমানের সামনে গেল, গিয়ে ফুটো বেলুনের মতো চুপসে গেল। ফায়েজ ভাই বসে আছে। অবশ্যই গোষ্ঠীর অনেকে আজ তাদের বাসায়, তবুও সে ভাবেনি ফায়েজ ভাই থাকবে এরকম একটা বিষয়ে। এ আর কি কাজ? তাদের স্পেশাল গোষ্ঠীতে কত কাজ, এনে তো দেখতে আসছে যাচ্ছে, কই সেখানে তো এই খবর থাকে না। রাইমাটাই আসতে হবে কেন? চালাতো ভাই চায়ের দোকানে গিয়ে চাটা খায়, আমার খুশিতে কেন বগড়া বাজাচ্ছে? এই মনে দুঃখ মনে গেঁথে বোতা মুখে বসলো। শুধু বসলো তা না, তার ভেতরে সব কাঁপাকাঁপিও শুরু হয়ে গেল। একে দেখলে সে সহজ হতে পারে না। কেন সে মনে মনে দোয়া করতে লাগলো, আল্লাহ ফায়াজ ভাই যেন চলে যায়, তার ফোন বেজে উঠুক, তার ব্যবসায় আগুন লাগুক, তার বন্ধু বান্ধব কারো হাত পা ভাঙুক, আল্লাহ রহম করুক। এই শেষবার করো, সব ঠিক থাকলে এই গোষ্ঠী থেকে বিদায়, প্লিজ প্লিজ প্লিজ। তার দোয়া কবুল হওয়ার কোনো লক্ষণ দেখা গেল না, বরং ফায়াজ আরও আরাম করে বসলো। আর তার এই আরামে রাইমা 12টা বেজে গেল। মেহমানরা যা বললো কোনো কিছুরই ঠিকঠাক উত্তর দিতে পারলো না। এমনি তার নিজের ভার্সিটির নামও সে শুধু বলা বলিতে গন্ডগোল করলো, তা না। চা দিতে গিয়ে ছেলের মায়ের উপরে ফেললো। সে চা মুছতে গিয়ে তড়িঘড়ি টিস্যু নিয়ে গিয়ে শাড়িতে পা পেঁচিয়ে উষ্টা গেল। খেয়ে দিয়ে নিজেকে সামলাতে গিয়ে ফুলদানিও ভাঙলো। সেই ভাঙা ফুলদানি তোলার আর সহজ হলো না। সে চোখ মুখ কিছু শক্ত হয়ে বসে রইল। তার মাথা ঘুরছে কেন? তার সাথে
হঠাৎই কেন মনে মনে তার হায় হুতাশের রেলগাড়ি শুরু হয়ে গেল। তা না হলে সে ঠিক দেখতো তার চাচাতো ভাইয়ের ঠোঁটের কোণে হাসি, চোখে মুখে মুগ্ধতা ছড়াছড়ি। রাইমা রুমে এসে হাঁপ ছাড়লো, মাথায় থেকে ঘোমটা ফেলে পা ছড়িয়ে বসলো। নিচু হয়ে বসে থাকতে থাকতে তার গানে 12টা বেজে গেছে। দূর, এই অ্যারেঞ্জ ম্যারেজ কে করে? ইস, তার একটা বয়ফ্রেন্ড থাকলে সে ঠিক বেগে যেত। সাইমার বাচ্চা সাইমা নিজে তো গেছে পেয়ারা মানুষের সাথে, আর আমাদের ফাঁসিয়ে গেছে কুদ্দু চালেদের কাছে। তোর জীবনও সুখ হবে না দেখিস। তখনই সাবিয়া আসলো, মেয়ের উদ্দেশ্যে বললে, কাপড় খুলিসনি এখনো কেন? আমি পরে আছি, তোমার সমস্যা কি? আমার আবার কি হবে? ফাইয়াজের নাকি কি একটু কাজ আছে, তোকেও নাকি লাগবে? রাইমা লাফ দিয়ে বলে উঠলো, তেতলিয়ে বললো, আমার সাথে তার কি কাজ? কি জানি, শুধু বললো 2 মিনিট নাকি লাগবে, একটু নিচে যেতে বললো। আমি পারবো না মা। যাও তো, নিজেদের কাজে তো নিতাকে ইচ্ছে মতো খাটাও, আর আমার তার কাজের বেলা যাও তো। রাইমা কাতর গলায় বলল, মা, এত কিছুক্ষণ আগে ছেলেপক্ষ এসে তোমার মেয়েকে দেখে গেছে। 99% পছন্দ। এখন বাসায় গিয়ে শুধু একটু বুঝবে। আর এখন সময় এই রাতের বেলা একটা ছেলের সাথে যাওয়া ভালো দেখায়? বলো ভালো দেখায়? থাপ্পড়ে দাঁত ফেলে দেবো রে মায়ের। রাইমা, ছেলে কি? হ্যাঁ, বড় ভাই তোর। আর এই 99% না 100% হতো যদি একটা কাজও ঠিকঠাক করতে। এখন যা, পায়ে দাঁড়িয়ে আছে, আর তাড়াতাড়ি আসবি। মেহমান মিষ্টি সবার বাসায় দিতে হবে। রাইমা অবাক হয়ে বলল, আমার বিয়ের মিষ্টি আমাকে বিলাইতে হবে নাকি? যাবি তুই? রাইমা বোতা মুখে বেরিয়ে এলো। মরেও শান্তি নেই তার। এবার অবশ্যই গোমটা টানলো না, আঁচল পেছন থেকে পেঁচিয়ে সামনে আনলো, শক্ত করে ধরলো। খুলে গেলে আবার আরেক ঝামেলা। সে ধরে ধীরে ধীরে বেরিয়ে এলো। তার কাঁপে শুরু হয়ে গেছে। সে তো এটাই বুঝতে পারছে না তার সাথে ফায়াজ ভাইয়ের কী কাজ। সে বাইরে এসে অবাক হলো। ফায়াজ ভাই সাদা রঙের শার্ট পরে সাদা রঙের একটা গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে ও না হয়ে তার অন্য টি-শার্ট ছিল। সে ঢোক গেল। সাদা রং তার প্রিয় রং, ফোনে একবার বলেছিল। আর গানে আসলো কোথা থেকে? তাও আবার এই সাদা। ফায়াজ ভাইয়া কি গাড়ি কিনেছে নাকি? কিনলে কিনতেও পারে, টাকা পয়সা তো কম কামাচ্ছে না। তাই বলে একই এলাকায় 2 বাড়ি, 4 বাড়ি, সেখান থেকে এখানে আসতে গাড়ি লাগবে? কি জানি ভাই, সে আর ভাবলো না। যা খুশি করুক, তার কি? নিজের জ্বালায় বাঁচে না, পরে চিন্তায় ঘুম হারাম করে লাভ আছে? এমনকি তার হালুয়া টাইট হওয়ার অবস্থা। দূর, বিয়েটাও মনে হয় সে শান্তিতে করতে পারবে না। সে বহুত কষ্টে টেনে টুনে ফায়াজের সামনে দাঁড়ালো। ঢুক গেলে আস্তে করে বললো, ডেকেছেন ভাইয়া? ফায়াজ সোজা হয়ে দাঁড়ালো। তার নিজেরও একটু অস্বস্তি হচ্ছে। ওয়াইরের কথা, সে কাজ ছাড়া নিজের গোষ্ঠীর কোনো মেয়ের সাথে কথা বলেছে কিনা মনে পড়ে না। অবশ্যই বলতে গেলে এটা এক ধরনের কাজ, তবে নিজের একান্ত ব্যক্তিগত কাজ। সাইমার কাছ থেকে সব শুনেছে সে। সেদিন যখন ফোন ধরলো তখনই সে ধরে ফেলেছিল। তবে শিওর হওয়ার প্রয়োজন ছিল, কেননা গত 1 বছর সে এই কণ্ঠটা খুঁজেছে। যে কোনো নাম্বার থেকে ফোন আসলেই সে তড়ি করে ফোন ধরেছে। কণ্ঠটার হাসি, কথা, শব্দ ছন্দের মতো কানে বেজেছে। কত রাতে যে চিন্তায় নির্ঘুম কেটেছে। একবার মনে হয়েছে দুষ্টামি করছে, আবার মনে হয়েছে কোনো বিপদে হয়নি তো। এভাবে হঠাৎ করে হারিয়ে যাওয়ার মানে কি? সে যদি কথা বলতে না চাইতো, সেও নিশ্চয়ই জোর করে ফোন দিত না। যতদিন ফোনে কথা বলেছে ততদিন কোনো সমস্যা ছিল না। হয়তো হঠাৎ হারিয়ে না যেত। এ মেয়ে কি জানে হঠাৎ হারিয়ে যে কি করেছে? তার চিন্তা, জ্ঞান সব কিছু জেঁকে বসেছে। আজ জানলো কে? দুনিয়ায় আরও এলোমেলো হয়ে গেল। এলোমেলো হওয়ার থেকে নিজেকে সারানোর সর্বোচ্চ চেষ্টা করলো। পারল কই? যখনই শুনলো তাকে দেখতে আসবে, পাগলের মতো ছুটে এলো। এ মেয়ে কি বুঝতে পারছে সে পুরো গোষ্ঠী দা বটি কুলোয় বোমা মেরে গোষ্ঠী থেকে না বের করে দেয় কি জানে? রাইমার কান্না ভয় পেয়ে গেল। তার মনে বলছে, গরমেন রে ভাই, গরমেন। তা না হলে তার সাথে কি কাজ হতে পারে? ভাই একই এলাকায় বড় হয়েছি, কই একদিনের এত দরকার পড়েনি। তাও আবার দুধ সাতা হয়ে সে কেঁদেই দিল। ছোট মোটো জান আর কত সইবে? 1 বছর ধরে হাতিপাতি করে মরছে, আর কত? সরি ভাইয়া, সত্যি আমি একদম জানতাম না ওইটা আপনার নাম্বার। সব সাইমাদের দোষ। প্লিজ কাউকে বলবে না। যা শাস্তি দেওয়ার দেন, নিজে দেন, এক্ষুনি দেন। বড়দের মধ্যে টানাটানি করা দরকার কি? আর পাক্কা প্রমিস করতে জীবনে আর কখনো এমন কাজ করবোই না। ফায়াজ হাসলো। তার হাসি অবশ্যই রাইমা দেখলো না। সে হেসে মুগ্ধ ভরা চোখে তাকিয়ে রইল। সোডিয়াম আলোর নিচে সবুজ শাড়ি পরা এক রমণী ফুপিয়ে কাঁদছে। তার মনে হলো তার জীবনের সবচেয়ে সুন্দর দৃশ্য সে আর দেখেনি। সে বুকে অনেক সাহস নিয়ে 2 কদম এগোলো। কে জানে এগুলোর মূল অনেক কষ্ট শোধ করতে হবে তার। সে পড়েছে। মায়া পা ছাড়লে মনে হয় না বাকি জীবন আর ভালো থাকতে পারবে। সেই গিয়ে শান্তভাবে বলল, তোকে 10 মিনিট সময় দেওয়া হলো। এই 10 মিনিট শুধু আমার কথা ভেবে যদি কিছু পাস তাহলে গাড়িতে আসবে, নাহলে সোজা ঘরে চলে যাবে। আর এই বাবার মধ্যে এক কথাও মাথায় রাখিস না। যদি গাড়িতে আসিস, আমি যেখানে নিয়ে যাব সেখানে যেতে হবে, ফেরার কোনো চান্স নাই। বলে ফায়াজ গাড়িতে গিয়ে বসলো। চোখ বন্ধ করে সিটে মাথা রাখলো। মনে বলে, চলে আয় রাইমা, ভালো মনে
জীবনের ভালো মানুষের প্রেমে ফেলতে নেয় আর একবারই প্রেমে পড়ে, আর সেটা হয় ভয়ঙ্কর। আর এই ভয়ঙ্কর প্রেমের আগুনে আমি শেষ হয়ে যাব। রাইমা হা হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, হতভম্ব হয়ে সে কান্না টান্না সব ভুলে গেছে। ফায়েজ ভাই বলতে কি চাচ্ছে, এদিকে মোবাইলটাও আনেনি, আনলে দুটো কাজ হতো, গ্রুপে সবার সাথে পরামর্শটা করা যেত আর সময়টাও দেখা যেত। দূর 10 মিনিট হয়ে গেলে নাকি, সে আর ভাবলো না, তড়িঘড়ি করে গাড়িতে গিয়ে বসলো। ফায়াজ দীর্ঘশ্বাস ফেললো, চোখ না খুলে বলল গাদি। রাইমা আবারও কান্না ফেলো, ঠোঁটে ঠোঁট চেপে কান্না থামালো, থামিয়ে কোনো রকম বললো আরও 10 মিনিট দেন, এবার সত্যিই ভাববো। ফায়াজ চোখ খুললো, সোজা হয়ে বসে বলল জীবনে ভেবে কিছু করেছিস? রাইমার সাথে সাথে উপর নিচ মাথা নাড়লো, নাড়িয়ে বলল হ্যাঁ করেছি তো, ওই যে আপনার 1000 টাকা ফ্লেক্সি লোড করলাম। ফায়াজ হেসে বললে, হেসে গাড়ি স্টার্ট দিতে দিতে বললো গুড, ভেরি গুড। গাড়িতে যখন এসে পড়েছিস তোর আর কোনো ভাবাভাবির দরকার নেই। আজ থেকে সেই ডিপার্টমেন্টে আমার তোর কাজ হলো ফোনে যেমন সবার কথায় খিলখিল করে হাসতে, আজ থেকে আমার বুকে মাথা রেখে হাসবি।